Good morning, everybody. Warm welcome to my channel. Today's class, I am going to create a video on the topic of Supreme Court. আজকে আমি সুপ্রিম কোর্টকে নিয়ে আলোচনা করব। আমরা সকলেই জানি যে সুপ্রিম কোর্ট হচ্ছে ভারতের সর্বোচ্চ আদালত এবং সুপ্রিম কোর্ট যা বলে দেবে আমাদেরকে সেটা কিন্তু সকলকে মেনে চলতে হবে। তার মানে কি সুপ্রিম কোর্ট ইজ দ্য অ্যাপেক্স কোর্ট ইন ইন্ডিয়া। তো এই সুপ্রিম কোর্টকে বুঝতে গেলে আমাদের কিছু ফ্যাক্ট জানতে হবে। সে ফ্যাক্টটা আগে আলোচনা করে নিই। প্রথমত আমরা সকলেই জানি যে ভারতের যে সরকার মানে ইন্ডিয়ান যে গভর্নমেন্ট, সেই গভর্নমেন্টের তিনটি বডি রয়েছে। নাম্বার 1 লেজিসলেচার, নাম্বার 2 এক্সিকিউটিভ অ্যান্ড নাম্বার 3 জুডিশিয়ারি। প্রথমে লিখবো নাম্বার 1 লেজিসলেচার। লেজিসলেচার লেজিসলেচার মানে কি? ভারত সরকারের যে বডি আইন বানায় বা কোনো নিয়ম বানায়, ভারত সরকারের যে বডিটা কোনো আইন বা কোনো নিয়ম বানায় সেটাকে বলা হয় লেজিসলেচার। নাম্বার 2 কি? এক্সিকিউটিভ। এক্সিকিউটিভ ভারত সরকারের যে বডিটা যে আইনটা ওরা বানালো সে আইনটাকে যাদের লাগু করার কাজ, যারা লাগু করে সেটা হচ্ছে এক্সিকিউটিভ। আর নাম্বার 3 হচ্ছে জুডিশিয়ারি। জুডিশিয়ারি জুডিশিয়ারি মানে কি? আইন ব্যবস্থা। তার মানে কি প্রথমে কিছু লোক বা কিছু বডি যারা আইনটাকে বানালো, তারপরে সেই আইনটাকে লাগু করলো এক্সিকিউটিভ বডি। এরপরে জুডিশিয়ারি কাজ কি? এ চেক করবে যে এই যে আইনটা বানানো হলো সেই আইনটা কি ঠিক না ভুল। যদি ভুল হয় তাহলে ঠিক করার জন্য বলবে বা তাদেরকে পানিশমেন্ট দেওয়ার কাজটা করবে কে? এই জুডিশিয়ারি। তো আজকে আমি আলোচনা করব এই জুডিশিয়ারি সিস্টেম। আমি একটা এক্সাম্পল দিই। সাপোজ কোনো একটা গ্রাম রয়েছে, সেই গ্রামে বা কোনো একটা স্কুল রয়েছে, সেই স্কুলে অনেক টিচার রয়েছেন এবং সেই স্কুলের যিনি হেড তিনি হেডমাস্টার। তো যারা টিচার রয়েছেন তারা একটা আইন বানিয়েছে কি, যে স্কুলে সমস্ত স্টুডেন্টদেরকে স্কুল ইউনিফর্ম পরে আসতে হবে। তারা কিন্তু একটা আইন বানালো, তারা 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 হচ্ছে লেজিসলেচার। তারা হচ্ছে কি? লেজিসলেচার। তারপরে সেটাকে লাগু করার কাজ কাদের? হয়তো তাদের তাদের এই যতগুলো টিচার রয়েছে ওদের মধ্যে কাউকে ঠিক করা হলো যে তুমি এই জিনিসটাকে লাগু করার দায়িত্ব নেবে, বা যে সমস্ত টিচাররা রয়েছেন তাদের মধ্যে একজনকে সিলেক্ট করা হলো যে সে লাগু করার দায়িত্ব নেবে। তাহলে সে লাগু করছে মানে সে এক্সিকিউটিভ। এরপরে স্কুলের যে হেডমাস্টার রয়েছে সে কি করবে? সে দেখবে যে যে লটা বা যে রুলটা বানানো হলো স্কুলের জন্য সেটা কি ভালো না খারাপ। যদি খারাপ হয় তাহলে তিনি ভালো করার জন্য বলবেন, বা যদি ঠিক না হয় তাহলে তিনি কিন্তু সেক্ষেত্রে কোনো আইনি ব্যবস্থা নিতে পারেন। তাহলে সেটা হচ্ছে হেডমাস্টারের কাজ। তাহলে তিনটি পার্ট বললাম। তাহলে একজনেরা কি করছে? লটাকে বানাচ্ছে, তারা হচ্ছে লেজিসলেচার। সেই লটাকে কার্যকারী করছে একজন বা একটা বডি, সেটা এক্সিকিউটিভ। এবং সেই লটা ঠিক কিনা ভুল সেটা ঠিক দেখভাল করার দায়িত্ব হচ্ছে জুডিশিয়ারি। তো এই জুডিশিয়ারি সিস্টেমটাকে আমরা আজকে আলোচনা করব। তো এই জুডিশিয়ারি সিস্টেম যে রয়েছে সেই সিস্টেমে তিন ধরনের কোর্ট রয়েছে। মেইনলি দেয়ার আর 3 টাইপস অফ কোর্টস। মেইনলি তিন ধরনের। সর্বোচ্চ শিখরে সবকার উপরে যে কোর্ট রয়েছে তার নাম হচ্ছে সুপ্রিম কোর্ট। তার নাম কি? সুপ্রিম কোর্ট। তাহলে সর্বোচ্চ উপরে যে কোর্ট রয়েছে তার নাম হচ্ছে সুপ্রিম কোর্ট। সেকেন্ড পজিশনে যে কোর্ট রয়েছে তার নাম হচ্ছে হাই কোর্ট। কি নাম? হাই কোর্ট। আর থার্ড পজিশনে যে কোর্ট রয়েছে সেটা হচ্ছে কি? সাবঅর্ডিনেট কোর্ট। সাবঅর্ডিনেট কোর্ট মানে যার আন্ডারে রয়েছে সাবঅর্ডিনেট কোর্ট, মানে ডিস্ট্রিক্ট কোর্ট, ডিস্ট্রিক্ট এই সাবঅর্ডিনেট কোর্টের মধ্যে ডিস্ট্রিক্ট কোর্ট পড়ছে, সিটি কোর্ট পড়ছে, ওকে, সাব ডিভিশনাল কোর্ট পড়ছে। তাহলে তিনটি প্রসেস রয়েছে। মানে প্রথমে আমাদের লোয়ার কোর্ট, মানে যার আন্ডারে সাবঅর্ডিনেট কোর্ট, যার মধ্যে ডিস্ট্রিক্ট কোর্ট বা সাব ডিভিশনাল কোর্ট পড়ছে, তারপরে হাই কোর্ট, তারপরে সুপ্রিম কোর্ট। তাহলে আজকে যেটাকে আমি আলোচনা করব সেটা হচ্ছে এই সুপ্রিম কোর্ট। এই সুপ্রিম কোর্ট হচ্ছে আজকের আমাদের আলোচ্য বিষয়। ভারতীয় যে সংবিধান রয়েছে সেই সংবিধানের পার্ট 5, কি বললাম? ভারতীয় সংবিধানের যে পার্ট 5 রয়েছে, ভারতীয় সংবিধানের পার্ট 5-এ কিন্তু এই সুপ্রিম কোর্ট সম্পর্কে কথা বলা হয়েছে। সুপ্রিম কোর্ট সম্পর্কে লেখালেখি রয়েছে ভারতীয় সংবিধানের পার্ট 4-এ। এবং ভারতীয় সংবিধানের পার্ট 4-এর যে আর্টিকেল রয়েছে, কত থেকে কত নম্বর আর্টিকেল? আর্টিকেল 124 থেকে 147। কি বললাম?
আর্টিকেল 124 থেকে আর্টিকেল 147 মধ্যে কিন্তু এই সুপ্রিম কোর্টকে নিয়ে আলোচনা করা হয়েছে ভারতীয় সংবিধানে। এরপরে প্রথমে জানবো যে এই যে সুপ্রিম কোর্টের মানে প্রতিষ্ঠা মানে এস্টাবলিশমেন্টের একটু ব্যাকগ্রাউন্ড জানবো, যে সমস্ত কিছু জানবো না, জাস্ট একটু জানবো। প্রথমত যখন ভারত স্বাধীন হয়নি, যখন ইংরেজদের আমলে অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আন্ডারে ভারত ছিল, সেই সময় 1773 একটা অ্যাক্ট পাস করা হয়েছিল, যার নাম রেগুলেটিং অ্যাক্ট। কি বললাম? যার নাম হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট। এই অ্যাক্ট অনুসারে কিন্তু ভারতবর্ষে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা করা হয়েছে। কোন অ্যাক্ট অনুসারে? 1773 সালের রেগুলেটিং অ্যাক্ট অনুসারে ভারতবর্ষে সুপ্রিম কোর্টকে এস্টাবলিশ করা হয়েছে। তাহলে এটা গেল তো এটা হয়েছে কবে? না, তো এটা হয়েছে ভারত স্বাধীন হওয়ার আগে। তাহলে ভারত যখন স্বাধীন হলো তারপরে কবে ভারতবর্ষে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হলো? সালটা কবে? সালটা হচ্ছে 1950 সালের 26শে জানুয়ারি। কবে? এস্টাবলিশমেন্ট অফ সুপ্রিম কোর্ট, এস্টাবলিশমেন্ট অফ সুপ্রিম কোর্ট কবে? না তো 26 জানুয়ারি, এটা জানুয়ারি, ওকে, ইন 1950 1950 সালে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয়েছিল 26শে জানুয়ারি 1950 সালে। কবে থেকে কার্যকরী হয়েছিল? কার্যকরী হয়েছিল দুদিন পরে, মানে 28 জানুয়ারি 1950। মানে এটাকে এনফোর্সমেন্ট করা হয়েছিল কবে? না তো 28শে জানুয়ারি ইন 1950। তাহলে এটা গেল সুপ্রিম কোর্টের মানে এস্টাবলিশমেন্ট সম্পর্কে সংক্ষিপ্ত একটা তথ্য। এরপরে আমাদের জানতে হবে যে এই যে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হলো, যখন সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হলো, তারপরে তখন সুপ্রিম কোর্টে, যেহেতু আমরা সকলেই জানি যে সুপ্রিম কোর্টে একজন থাকে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, প্রধান বিচারপতি, এবং বাকি কিন্তু অন্যান্য জাজেরা থাকে। তো যখন সুপ্রিম কোর্ট শুরু হলো সেই সময় কতজন জাজ ছিল? প্রথম যখন সুপ্রিম কোর্ট চালু হলো সেই সময় সুপ্রিম কোর্টের জাজের সংখ্যা ছিল 8 জন। কতজন? 8। টোটাল নাম্বার অফ জাজ ওয়াজ 8। এই 8 জনের মধ্যে একজন ছিল চিফ জাস্টিস। একজন কি ছিল? চিফ জাস্টিস, মানে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, ওকে, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। একজন ছিল চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, যাকে সংক্ষেপে আমরা বলবো কি? সিজেআই। তাহলে প্রথম যখন সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হলো তখন সেই সময় কিন্তু জাজের সংখ্যা ছিল 8 জন, যাদের মধ্যে একজন ছিল চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এবং বাদ বাকি 7 জন ছিল আদার জাজেস। যেহেতু দেশ পাল্টাচ্ছে, মানুষের লোক সংখ্যা বাড়ছে, সেহেতু সেই মোতাবেক একটা নিয়ম করা হয়েছিল, যেমন লোক সংখ্যা বাড়লে তো কেস বেশি যাবেই অবশ্য। তাহলে তখন যখন প্রতিষ্ঠা করা হয়েছিল তখন 7 জন জাজেস ছিল, তারপরে আস্তে আস্তে যখন মানুষ সংখ্যা বাড়তে শুরু করলো তাহলে কেস সংখ্যা বাড়বে, তখন কিন্তু এই 7 জন জাজকে দিয়ে কিন্তু মানে কেসটাকে সলভ করা কিন্তু পসিবল হচ্ছিল না। এরপরে কি করা হলো? 19 সম্ভবত ইয়ারটা হচ্ছে 1986 তখন কিন্তু 26 জন জাজ সংখ্যা বাড়ানো হলো সুপ্রিম কোর্টে। তখন সুপ্রিম কোর্টে জাজ সংখ্যাকে বাড়ানো হলো। কতজন জাজ করা হলো? তখন কিন্তু 26 জাজকে অ্যাপয়েন্ট করা হলো। তার মধ্যে একজন থাকবে কি? চিফ জাস্টিস, আর বাকি 25 জন থাকবে কি? আদার জাস্টিস করা হলো। কবে? 1986-এ। এরপরে 2009 সালের কথা বলি আমরা। 2009 সালে, তারপরে 2009 সালে সুপ্রিম কোর্টে জাজের সংখ্যা বেড়ে দাঁড়ালো কত? সুপ্রিম কোর্টে জাজের সংখ্যা বেড়ে দাঁড়ালো 31 জন। কতজন? 31, যার মধ্যে একজন হচ্ছে মেন জাজেস মানে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, বাকি ছিল 30 জন জাজেস, আদার জাজেস, ওকে, আদার জাজেস। কিন্তু বর্তমানে এখন 2019 সালের পর থেকে বর্তমানে কিন্তু সুপ্রিম কোর্টে জাজের সংখ্যা কতজন? জাজের সংখ্যা হচ্ছে
34 জন। কতজন? 34 জন। 2019 সালের পর থেকে এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের জাজের সংখ্যা হচ্ছে 34 জন, যার মধ্যে একজন হচ্ছে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, বাকি 33 জন হচ্ছে আদার জাজেস। তাহলে এটা গেল সুপ্রিম কোর্টের জাজের সংখ্যা সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা। এরপর আমরা দেখব যে সুপ্রিম কোর্ট কোথায় রয়েছে বর্তমানে ভারতবর্ষের। সুপ্রিম কোর্ট বর্তমানে ভারতবর্ষের নিউ দিল্লিতে রয়েছে। আমরা যেহেতু ভারতবর্ষ আমাদের যে ইন্ডিয়ান যে গভর্নমেন্ট, সেটা কি, সেটা হচ্ছে ডুয়েল পলিটি। ইন্ডিয়ান গভর্নমেন্টটা কি ডুয়েল পলিটি, মানে কি, যেহেতু রাজ্যের কার্যকলাপ এক, কেন্দ্রের কার্যকলাপ এক, মানে রাজ্য সরকার যে সমস্ত ল বানায় তাদের রাজ্যের মানে কার্যভার একরকম হয়, আবার কেন্দ্রের কার্যভার কিন্তু একরকম হয়। সাপোজ আমি একটা এক্সাম্পল বলি, যে প্রত্যেকটা রাজ্যে কিন্তু আলাদা আলাদা কাজ রয়েছে এবং আলাদা আলাদা কাজ করে। সুপ্রিম কোর্টের সেন্ট্রালের যা কাজ রাজ্যে কিন্তু সেই কাজ নয়, প্রত্যেকে কিন্তু আলাদা আলাদা কিন্তু কি রয়েছে, মানে দেয়ার ইজ এ টু সেট অফ গভর্নমেন্টস ইন আওয়ার কান্ট্রি। নাম্বার 1 ওকে সেন্টার, এন্ড নাম্বার 2 স্টেট। সেন্টারের কাজ আলাদা, স্টেটের কাজ আলাদা। সমস্যাটা হচ্ছে যদি কোনো একটা রাজ্যের সঙ্গে কোনো একটা রাজ্যের ঝামেলা বাঁধে, সাপোজ আমার সাথে পাশের বাড়ি ঝামেলা হয়েছে, আমি কিন্তু ঝামেলা মেটানোর জন্য আমি থানা, কোর্ট, আমার জেলার মধ্যে যে সমস্ত কোর্ট রয়েছে সেখানে যাব। সেখানে গিয়ে আমি কিন্তু ডাইরেক্ট গিয়ে কোর্টে কেস করব যে আমার সাথে ঝামেলা হয়েছে, মার্ডার কেস হয়েছে, তার জন্য আমি হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যেতে পারবো। লেকিন যদি আমার রাজ্যের সঙ্গে যদি অন্য কোনো রাজ্যের ঝামেলা বাঁধে, তখন আমি কোথায় যাব? আমি যদি ভাবি যে আমার রাজ্যের সঙ্গে বিহার রাজ্যের ঝামেলা হয়েছে, তাহলে আমাদের রাজ্যের সঙ্গে বিহার রাজ্যের ঝামেলা হয়েছে, তাহলে সেই কেসটা লড়বার জন্য আমাকে কিন্তু সুপ্রিম কোর্টে যেতে হবে। সেখানে কিন্তু হাইকোর্টের জেলে হবে না। কারণ কি, আমরা জানি যে বেশিরভাগ রাজ্যে কিন্তু একটা করে হাইকোর্ট রয়েছে। প্রত্যেক রাজ্যে বেশি মানে টোটালি বোধহয় 25 হাইকোর্ট রয়েছে অল ওভার ইন্ডিয়াতে। তো এই 25টি হাইকোর্টে, তাহলে যদি বিহারের সাথে আমাদের ঝামেলা হয়, তাহলে আমরা যদি প্রথম বিহারের লোক বলে যে পশ্চিমবঙ্গে হাইকোর্টে যাব, তাহলে পশ্চিমবঙ্গের যারা জাজ থাকবে তারা কিন্তু পশ্চিমবঙ্গকে সাপোর্ট করবে, তো সমস্যা বাড়বে। আবার যদি বলে না আমাদের বিহার কোর্টে এসো, হাইকোর্টে এসো, তাহলে বিহার কোর্টে গেলে বিহার কোর্টের মানুষ, বিহারের যারা মানুষ তারা বিহারকে সাপোর্ট করবে, বা বিহারের যারা জাজ তারা বিহারকে সাপোর্ট করবে, তাহলে সমস্যা সৃষ্টি হবে। এর জন্য আমাদের কি করতে হবে, আমাদের ডাইরেক্ট কিন্তু আমরা সুপ্রিম কোর্টে যাব। তাহলে যখন একটি রাজ্যের সঙ্গে একটি রাজ্যের ঝামেলা বাঁধবে, বা একটি রাজ্যের সঙ্গে অপর রাজ্যের ঝামেলা বাঁধবে, তখন সেই ঝামেলাটাকে নিষ্পত্তি করবে কে? এই সুপ্রিম কোর্ট। অথবা কোনো রাজ্যের সঙ্গে কেন্দ্রে যদি ঝামেলা বাঁধে, সাপোজ জিএসটি বিল, আমরা সকলেই জানি যে মোদী সরকার জিএসটি বিল নিয়ে এসছে সেন্ট্রালের থেকে, এবার মমতা ব্যানার্জি যেটা মানতে চাইছে না, বা আমাদের রাজ্য সরকার সেটা মানতে চাইছে না, সাপোজ এক্সাম্পল হিসাবে, তখন কি হবে? তখন এই যে ঝামেলা সৃষ্টি হচ্ছে না, এই ঝামেলা কে মেটাবে? এই ঝামেলা মেটাবে সুপ্রিম কোর্ট। ক্লিয়ার? তো এরপরে সুপ্রিম কোর্টের জাজ সম্পর্কে একটু আলোচনা। সুপ্রিম কোর্টের জাজ হতে গেলে সুপ্রিম কোর্টের এই যে সুপ্রিম কোর্টটা যেটা রয়েছে, সুপ্রিম কোর্টের জাজ হতে গেলে তাকে ভারতীয় নাগরিক হতে হবে। কেউ যদি ভাবে যে আমি সুপ্রিম কোর্টের জাজ হব, তাহলে তাকে হি বা সি মাস্ট বি অ্যান ইন্ডিয়ান সিটিজেন, তাকে কিন্তু ভারতের একজন নাগরিক হতে হবে। 2 নম্বর কি হতে হবে, তাকে সে ভারতবর্ষের যে কোনো হাইকোর্টের তার 5 বছরের জাজ হিসাবে এক্সপিরিয়েন্স থাকতে হবে। কি বললাম? 5 years experience okay, as a judge of high court. 5, সাপোজ আমি বললাম যে আমি আমাদের একটা গ্রামের বন্ধু, আমার একটা বন্ধু, সে ল পড়ছে এবং সে পড়েছে অলরেডি, বা আমাদের সিনিয়র কেউ ল পড়েছে, সে আমাদের ওয়েস্ট বেঙ্গলে হাইকোর্ট রয়েছে, সে হাইকোর্টে 2 বছর কি করলো, জাজ হিসাবে থাকলো। আবার পরবর্তী সময় দেখছি সে বিহারের হাইকোর্টে 3 বছর থাকলো। তাহলে অলরেডি কমপক্ষে তাকে কিন্তু তার 5 বছর হাইকোর্টের জাজ হিসাবে তার এক্সপিরিয়েন্স থাকতে হবে, তবেই কিন্তু সে সুপ্রিম কোর্টের জাজ হওয়ার যোগ্য হবে। নাম্বার 2 কি, কোনো একটা হাইকোর্টে 10 বছরের অ্যাডভোকেটের ওকালতি সম্পর্কিত, মানে 10 বছরের মানে অ্যাডভোকেট এক্সপিরিয়েন্স থাকতে হবে। কত বছরের? 10 বছরের। 10 years experience as an advocate of a high court, কোন একটা হাইকোর্টের 10 বছরের মানে অ্যাডভোকেট হিসাবে তার কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে, তবেই কিন্তু সে সুপ্রিম কোর্টের জাজ হওয়ার যোগ্য। এছাড়াও আরো একটা পয়েন্ট রয়েছে, সেই পয়েন্টটা হচ্ছে যদি
প্রেসিডেন্ট মনে করে যে কোনো ব্যক্তিকে সে জাজ হিসাবে দেখবে, তাহলে ডিস্টিংগুইশড মানে আলাদা, মানে সুপ্রিম কোর্টের চোখে যদি কোনো 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 ডিস্টিংগুইশড, ওকে সরি ডিস্টিংগুইশড ওকে, যদি রাষ্ট্রপতি মনে করে কোনো ব্যক্তিকে যে সে সুপ্রিম কোর্টে জাজ হওয়ার যোগ্য, বা কোনো সাপোজ একটা এক্সাম্পল বললাম, কোনো একজন কোনো একটা কলেজের ল অফিসার বা ল প্রফেসর, সে ল সম্পর্কে তার ভালো জ্ঞান রয়েছে, রাষ্ট্রপতি যদি মনে করে যে আমি ওকে সুপ্রিম কোর্টে জাজ হিসেবে দেখবো, তাহলে সে কিন্তু সুপ্রিম কোর্টে জাজ হিসেবে তাকে নিয়োগপত্র প্রদান করতে পারে। এরপরে আমরা জানবো যে সুপ্রিম কোর্টের জাজ সম্পর্কে আমরা জানলাম। এবার সুপ্রিম কোর্টের জাজ কিভাবে নিয়োগ করা হয়, the process of how to employ to সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টে কিভাবে নিয়োগ করা হয় একজন জাজকে, সে সম্পর্কে জানবো। আমরা সম্ভবত যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, যে চিফ জাস্টিস হবে, তাকে সম্ভবত প্রেসিডেন্ট কি করবে, প্রেসিডেন্ট সিলেক্ট করবে। হাইকোর্টে যারা জাজ থাকবে এবং সুপ্রিম কোর্টে যারা সিনিয়র মোস্ট জাজ থাকবে, ওদের সঙ্গে আলোচনা করার পরে তিনি কিন্তু চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে সিলেক্ট করবে। তাহলে প্রেসিডেন্ট উইল সিলেক্ট দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, কাদের পরামর্শ অনুসারে, না তো হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে যে সমস্ত জাজ থাকবে ওদের পরামর্শ অনুসারে, এবং বেশিরভাগ ক্ষেত্রে যারা সিনিয়র মোস্ট হয়, মানে যাদের এক্সপিরিয়েন্স সব থেকে বেশি থাকে জাজ হিসাবে, তাকে কিন্তু এই রাষ্ট্রপতি কিন্তু একজনকে, তো কারণ 33 জনের মধ্যে একজনকে সিলেক্ট করবে, তাহলে সেটা টাফ। যার সব থেকে বেশি কি থাকে, এক্সপিরিয়েন্স ক্ষমতা থাকে, যার সব থেকে মানে ওই সুপ্রিম কোর্টে কার্যকর ক্ষমতা বা হাইকোর্টে জাজ হিসাবে অনেকদিন থেকেছে, তাকে কিন্তু এই চিফ জাস্টিস অফ ইন্ডিয়া করা হয়। ব্যাপারটা হচ্ছে তাহলে তাকে তো করা হলো, বাকি যে আদার 33 জন জাজ রয়েছে তাদেরকে কিভাবে সিলেক্ট করা হয়, বলছে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এবং তার সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্টের আদার 4 জন জাজ, কি বললাম, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এবং সুপ্রিম কোর্টের 4 জন সিনিয়র মোস্ট জাজ, এরা 5 জন মিলে কি করে একটা আলোচনা করে, কি করে একটা ডিসকাশন করে যে কাকে কাকে দিলে, কাকে কাকে রিকমেন্ডেশন করলে মানে কে ভালো কাজ করতে পারবে, তারা একটা আলোচনা করে এবং তারা সেই মতো কিন্তু কিছু জনের নাম তারা কিন্তু মানে রাষ্ট্রপতিকে পাঠায়, এবং রাষ্ট্রপতি তার মন মতো যাদের নাম রিকমেন্ডেশন করবে সে কিন্তু তাদেরকে চয়েস করবে, কিন্তু সিলেক্ট করবে কারা, ওই সুপ্রিম কোর্টের যিনি প্রধান বিচারপতি তার সঙ্গে আরো 4 জন সিনিয়র মোস্ট জাজ। এই সিলেক্ট করার যে প্রসেস, ওকে, এটাকে বলা হয় কলেজিয়াম সিস্টেম। কি বলা হয়, কলেজিয়াম সিস্টেম। কি বলা হয়, কলেজিয়াম সিস্টেম, COLLEGIUM, কলেজিয়াম সিস্টেম বলা হয়, এটাকে বলা হয় কলেজিয়াম সিস্টেম। মানে কি, মানে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া CJI প্লাস আদার ফোর সিনিয়র মোস্ট জাজেস অফ সুপ্রিম কোর্ট, ওকে, তারা কিন্তু কি রিকমেন্ডেশন করে, তার পরিপ্রেক্ষিতে কিন্তু সিলেক্ট করে এই প্রেসিডেন্ট ওদেরকে, ওকে। কিন্তু এটা গেল কলেজিয়াম সিস্টেমে। কিন্তু 2014 সালে যখন মোদি গভর্নমেন্ট এসেছিল, 2014 সালে যখন মানে মোদি সরকার যখন এসেছিল, তখন তারা কি করলো, তখন তারা কিন্তু এই প্রসেসটাকে তুলে দেওয়ার জন্য তারা কিন্তু একটা অ্যাক্ট পাস করলো, একটা আইন মানলো। কি আইনের নাম হচ্ছে NJAC, যার ফুল ফর্ম ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন। একটা কমিশন বানালো, কি বানালো, ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন, ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন। তারা একটা কমিশন বানালো, কবে, তো 2014 সালে। সেই কমিশন তারা কি বললো যে না, তারা বলে যে আমরা এই কলেজিয়াম সিস্টেমটা ভাঙতে চাই, এই কলেজিয়াম সিস্টেম আর চলবে না, যে চিফ জাস্টিস থাকবে তার পাশে যারা আদার জাজ থাকবে তাদেরকে সিলেক্ট করার প্রসেস তারা কি বললো, যে দুজন একজন থাকবে চিফ জাস্টিস, মানে একজন চিফ জাস্টিস থাকবে, তার সাথে 2 জন আদার সিনিয়র মোস্ট জাজ থাকবে, মানে 2 জনকে নেবে না। আর সে 2 জায়গায় থাকবে কে, না তো
যারা মিনিস্টার থাকবে, যারা ল মিনিস্টার, আমাদের পার্লামেন্টের ল মিনিস্টার, তাদেরকে ওখানে ইনক্লুড করবে এবং তারা কিন্তু চয়েস করবে কে আদার জাজ কারা হবে। এর ফলে এই বিষয়টা কিন্তু সুপ্রিম কোর্টে যারা জাজ রয়েছে তাদের মধ্যে খটকা লাগলো যে এটা ভরা মানে কি, এটা ভরা মানে কোনো একটা পার্টিকে বেশি ফেভার দেওয়া, যে অন্য মিনিস্টার যদি এখানে এসে ঢুকে যায় তাহলে তারা কিন্তু নিরপেক্ষভাবে কিন্তু কোনো রায় দিতে পারবে না। তো তারা কিন্তু এর বিরোধিতা করলো এবং এই সিস্টেমটাকে তারা কিন্তু রদ করে দিল। ন্যাশনাল জুরিডিকশন ওকে অ্যাপয়েন্টমেন্ট কমিশন, এই কমিশনটাকে তারা কিন্তু পুরোপুরিভাবে টোটালভাবে বন্ধ করে দিল। ওকে, তাহলে এইটা কিন্তু কলেজিয়াল সিস্টেম এটা। এরপরে আমরা জানবো যে সুপ্রিম কোর্টের যে জাজ হয়, সুপ্রিম কোর্টের যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এবং আদার জাজেস, ওদেরকে শপথ বাক্য পাঠ কে করে বা ওদেরকে অ্যাপয়েন্টমেন্ট কে দেয়? ওদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেয় রাষ্ট্রপতি। প্রেসিডেন্ট গিভস অ্যাপয়েন্টমেন্ট টু দ্য জাজেস অফ সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে যারা জাজ রয়েছে ওদেরকে কিন্তু অ্যাপয়েন্টমেন্টটা কিন্তু আমাদের প্রেসিডেন্ট কিন্তু দেয়। এবার যদি কোনো জাজ বা কোনো চিফ জাস্টিস অফ ইন্ডিয়া যদি ভাবে যে আমি আর কাজ করব না, আমি ত্যাগ করব, আমি রিজাইন দেবো, তাহলে তার রিজাইন পত্র কাকে দেবে? তার রিজাইন পত্র সে কিন্তু দেবে প্রেসিডেন্টকে দেবে তার রিজাইন পত্র। আর একটা কোশ্চেন বলি যে সুপ্রিম কোর্টের যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তার ক্ষমতা অনেকটা কিন্তু লোকসভার যে স্পিকার তার সমতুল্য। ওকে, এরপরে আমরা জানবো যে এই যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বা আদার জাজেস, যেহেতু আমাদের এই যে আদার জাজেস মানে কি CJI, এই চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, এদের কার্যকালের মেয়াদ কত বছর, মানে কতদিন এরা চাকরি করতে পারবে? এদের মানে 65 ইয়ার্স পর্যন্ত কিন্তু 65 ইয়ার্স পর্যন্ত তারা কিন্তু সুপ্রিম কোর্টে কিন্তু তারা কিন্তু থাকবে। সুপ্রিম কোর্টে তাদের টেনিউর হচ্ছে 65 ইয়ার্স। মানে আমরা যেমন যে লোকসভাতে, যেমন লোকসভাতে দাঁড়াতে গেলে কমপক্ষে তার বয়স হতে হবে 25 বছর, রাজ্যসভাতে দাঁড়াতে গেলে তার বয়স কমপক্ষে হতে হবে 30 বছর, এবং রাষ্ট্রপতি হতে গেলে কমসে কম তার বয়স হতে হবে 35 বছর। কিন্তু এখানে কোনো বয়সের কোনো সীমাবদ্ধতা নেই, যার যেমন এক্সপিরিয়েন্স সে 65 ইয়ার্স হলেই কিন্তু সে কিন্তু ওখান থেকে কি করবে, সেখান থেকে তাকে কিন্তু রিটায়ারমেন্ট দেওয়া হবে। এবং এই চিফ জাস্টিস এবং আদার জাজেস, চিফ জাস্টিস এবং আদার জাজেসের কিন্তু রিটায়ারমেন্টের সময় 65 ইয়ার্স। আর কথা বলি যে হাইকোর্টে যারা জাজ হবে, হাইকোর্টে যারা জাজ থাকে তাদের কিন্তু রিটায়ারমেন্টের সময় 62 ইয়ার্স। তাদের 62 ইয়ার্স বয়স হয়ে গেলে তারা কিন্তু তাদেরকে কি করতে হবে, তাদেরকে কিন্তু রিটায়ারমেন্ট 62 ইয়ার্স পর্যন্ত তারা কিন্তু মানে তাদের টেনিউরটা। এরপরে এই যে কোনো কেস, আমরা কোন কেস আমরা সুপ্রিম কোর্টে লড়তে পারবো, সুপ্রিম কোর্টে লড়ার জন্য আমরা কোন কেস, যদি কোনো মানুষের ফান্ডামেন্টাল রাইটস ক্ষুণ্ণ হয়, মানে ফান্ডামেন্টাল রাইটসটা যদি নালান ভয়েড হয়, তাহলে সে কিন্তু ডাইরেক্ট সুপ্রিম কোর্টে গিয়ে কেস লড়তে পারবে। এটা বলা হয়েছে ভারতীয় সংবিধানের আর্টিকেল 32 অনুসারে। কততে? 32 অনুসারে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে সাপোজ কোনো সিভিল কেস মানে কোনো ডিভোর্স মামলা বা কোনো জায়গা জমি সংক্রান্ত মামলা, সেই মামলা কিন্তু আমরা কিন্তু ডাইরেক্ট কিন্তু সুপ্রিম কোর্টে যেতে পারবো না। তাহলে কি করতে হবে আমাদেরকে? আমরা সাপোজ আমার সাথে কোনো একটা বন্ধুর ঝামেলা হয়েছে জায়গা নিয়ে, তাহলে আমি কিন্তু ডাইরেক্ট কিন্তু সুপ্রিম কোর্টে যেতে পারবো না। প্রথমে আমাকে যেতে হবে আমাদের ডিস্ট্রিক্ট কোর্ট না পারলে হাইকোর্টে গেলাম, হাইকোর্ট আমাকে যে রায় দিবে সেই রায়টা আমাকে নিতে হবে। এবার যদি ভাবলাম যে না আমি যদি হাইকোর্ট আমাকে সার্টিফিকেট দেয় যে না আমাদের এখানে সমস্যাটা হচ্ছে, সমাধান হচ্ছে না, আপনি সুপ্রিম কোর্টে যান, তখনই কিন্তু আমি সুপ্রিম কোর্টে যেতে পারবো, আদারওয়াইজ কিন্তু আমি সুপ্রিম কোর্টে যেতে পারবো না। 3 নাম্বার হচ্ছে যেগুলো ক্রিমিনাল কেস মানে এই খুন, মার্ডার, রেপ, এগুলো হচ্ছে ক্রিমিনাল কেস। তো এই ক্রিমিনাল কেসের ক্ষেত্রে সাপোজ কোনো একজন ব্যক্তিকে কোনো লোয়ার কোর্ট বা সাবঅর্ডিনেট কোর্ট তাকে ফাঁসি সাজা দিয়েছে, তখন ফাঁসি বা কোনো তাকে মানে তার ন্যায় সে পায়নি, সে কিন্তু ডাইরেক্ট কিন্তু হাইকোর্টে গেল, হাইকোর্টেও কিন্তু সে একই রকম রায় দিল, তখন কিন্তু সে ডাইরেক্ট কিন্তু উইথাউট সার্টিফিকেট অফ হাইকোর্ট সে কিন্তু সুপ্রিম কোর্টে যেতে পারে। ক্লিয়ার? তাহলে এটা গেল আমাদের হাইকোর্টের মানে কি মানে 3টি কেস। একটা সিভিল কেসের ক্ষেত্রে সে হাইকোর্টে কিন্তু সুপ্রিম কোর্টে ডাইরেক্ট যেতে পারবে না, কিন্তু যখন এই
ক্রিমিনাল কেস সে কিন্তু ডাইরেক্ট যেতে পারে, আর ফান্ডামেন্টাল কেসের ক্ষেত্রেও সে কিন্তু ডাইরেক্ট যেতে পারে। একটা প্রশ্ন আলোচনা করি যে বর্তমানে ভারতবর্ষের যিনি রয়েছেন, বিচারপতি রয়েছেন সুপ্রিম কোর্টের, সিজেআই মানে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, তার নাম কি? তার নাম হচ্ছে ওয়াই চন্দ্রচূড়। ওকে, DY চন্দ্রচূড়, সংক্ষিপ্ত নাম DY চন্দ্রচূড়, যিনি ভারতবর্ষের এখন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া পোস্টে রয়েছেন। আরেকটা কোশ্চেন করি যে যখন সুপ্রিম কোর্ট এস্টাবলিশমেন্ট হয় তখন প্রথম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে ছিলেন, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া? তার নাম হচ্ছে হরিলাল জে কানিয়া। কি নাম? হরিলাল জে কানিয়া। ক্লাসটা যেহেতু সংক্ষিপ্ত আকার করতে চাইছি, তো আজকের ক্লাস এখানেই। So thank you everybody for watching my videos. If you are interested in learning more, make sure subscribe my channel, like my videos and share these videos with your friend. Thank you. Bye bye. Take care.